আছে ওই ডোবার কাছে। কালীনাথ, তোকে আমি ছাড়বো না। ঠাকুর মশাই, জানলাই ওটা কে? আমায় ছেড়ে দাও। ব্রজ, তুমি কিছু বলবে বলছিলে, সেটাই বলো না। সাবধান। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা শুনছেন বিভা ক্যাফে, আর আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আরও একবার নিশিকান্তপুরের রাতের আরও একটি গল্প। হ্যাঁ, সেই কালীনাথ ঠাকুর মশাইয়ের গল্প। নিশ্চয়ই মনে আছে আপনাদের। যদি মনে না থাকে তাহলেও অসুবিধা নেই, কারণ আজকে আমরা আবারও নিশিকান্তপুরে রওনা দিচ্ছি আপনাদের সবাইকে নিয়ে। তাহলে শুনতে থাকুন বিভা ক্যাফের আজকের নিবেদন, সুকান্ত দাসের কলমে কালীনাথ। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প। শব্দটা শুনে যেই বাইরে বেরোলাম, যেন মনে হলো বাড়ির বাইরে ওই ফাঁকা জমির কাছে ঝাঁকড়া গাছের তলায় কেউ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনারা বিশ্বাস করবেন না, যে দাঁড়িয়ে ছিল সে আমায় দেখেই হেসে উঠল। আপনারা কোনো হাসির শব্দ শুনতে পাননি? আমরা তো কোনো হাসির শব্দ শুনতে পাইনি। তাছাড়া তুমি বাইরে যাবার একটু পরেই আমরা বাইরে গিয়েছি। তোমার চিৎকারটা শুনেই তো বাইরে গেলাম। উপেন চোখ গোল গোল করে তাকালো। ঘরের ভেতরের হ্যারিকেনের আলোটা অনেকক্ষণ আগেই কালীনাথ বাড়িয়ে দিয়েছিল। এবার উপেনের দিকে তাকিয়ে রইল সবাই। উপেন আবার বলল, ঝাঁকড়া গাছের তলায় কেউ দাঁড়িয়েছিল। তার হাসিটা ঠিক মানুষের মতো নয়। আমি দৌড়ে ঘরের বাইরে বেরিয়েছি, তখনই একটা দমকা হাওয়া এসে লাগলো আমার গায়ে। সঙ্গে সঙ্গে কেউ যেন বলে উঠল, কোথায় যাবি? আজ রাতে তোকে কোথাও যেতে দেব না। কথাটা শুনেই তো আমার আত্মারাম পাখি খাঁচা ছাড়ার জোগাড়। একে তো এমন সময় বাইরে ঝড় বৃষ্টির মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, তার উপর এমন অদ্ভুত গলায় এমন কথা শুনে আমি কিছু একটা বলতে যাব, তখন চারিদিকে তাকিয়ে দেখি সেই মূর্তিটা আমার একদম কাছে এগিয়ে এসেছে। উপেনের দুটো চোখ বিস্ফারিত, তার মুখটা হাঁ হয়ে রয়েছে অদ্ভুতভাবে, যেন কারো কথার সঙ্গে তাল মিলিয়ে সে তার মুখভঙ্গি পরিবর্তন করছে। এবার বিনোদ বলে উঠল, উপেনবাবু বাইরে বেরিয়েছেন, তার তো একটু পরেই আমরাও বাইরে বেরিয়েছি, তার মধ্যেই এত কিছু হয়ে গেল। কই, আমরা তো কিছু দেখতে পেলাম না। আরে আপনারা দেখতে পাবেন কি করে? ইঞ্জিনিয়ার সাহেব, বুঝলেন গিয়ে, ওরা তো সবাইকে দেখা দেয় না। আমায় বাগে পেয়েছে তাই দেখা দিয়েছে। আর ঠাকুরমশাই, আপনি কি বলছিলেন যেন? কালীনাথ এতক্ষণ চুপ করে হ্যারিকেনের আলোর দিকে তাকিয়েছিল। উপেনের কাছ থেকে কথাগুলো শোনার প্রয়োজন তার ছিল না। কিছু একটা সে বুঝতে পেরেছিল, তাই তো সবাইকে আজ রাতে বাড়িতে যেতে বারণ করল। তারপর সে বলল, উপেন, এখন এসব কথা থাক, বুঝলে? সকাল না হওয়া পর্যন্ত এসব কথা নিয়ে আলোচনা করাটা ঠিক হবে না। আমিও সেটাই বলছি। কিছু একটা বাইরে রয়েছে, এটা তো বুঝতে পারছি। হাসির শব্দও শুনতে পাচ্ছি। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি শুনতে পাচ্ছেন না? এই কথায় বিনোদ ভালো করে কান খাড়া করল। বাইরে থেকে ঠান্ডা হাওয়ার শব্দ ভেসে আসছে। দরজা জানলা সমস্ত কিছুই বন্ধ, তবু কোথা থেকে যেন হাওয়ায় ভর করে সেই হাসির শব্দ ভেতরে এসে ঢুকছে।
বাতাসে কান পাতলে বোধ হয় সত্যি হাসির শব্দ শোনা যাবে। এটা কি সত্যি হাসির শব্দ, না এটা সেই কালীনাথের বড় কথার বাইরের থেকে অন্য কিছুর একটা ভেসে আসা ডাক, যেটা হাসির শব্দ বলে মনে হচ্ছে? তোমরা সবাই একটু চুপ করো না, এখন এসব কথা বলার প্রয়োজন নেই। তোমরা বুঝতে পারছো না, তোমরা যত এসব নিয়ে কথা বলবে ততই কিন্তু ও আশেপাশেই থাকবে, এখান থেকে আর নড়বে না। আমিও এমন একটা কথা অনেক দিন আগে শুনেছিলাম ঠাকুরমশাই। আমার বাড়ি শহরে হতে পারে, কিন্তু এসব ব্যাপার ওদিকেও হয় বলে আমি শুনেছি। আর তাছাড়া আমাদের এলাকাটা পুরোপুরি শহর হলেও তার আশেপাশে কিন্তু অনেক মফস্বল এলাকা আর ওই গ্রামও রয়েছে ছোট ছোট। এমনই একবার অদ্ভুত একটা ব্যাপার আমি সেখানে দেখেছিলাম। এই কথায় অন্য সময় হলে বাকিরা বোধহয় একটু কৌতূহল দেখাতো, কিন্তু এখন তেমন সময় নয়। বাইরে থেকে টানা হাওয়ার শব্দের সাথে মাঝে মাঝে বৃষ্টির ছিটে ফোঁটা এসে পড়ছে। গোটা রাত ওদের থাকতে হবে কালীনাথের বাড়িতে। এমন রাতে আর অন্য কিছুতে কারোর মন বসে না। আচ্ছা, তেমন কোনো কথাই একবার বলো দেখি, মনটা অন্যদিকে ঘোরানো প্রয়োজন। সকলের মনে উপেনের ব্যাপারটা ঘোরাফেরা করছে। তাছাড়া ঘরের বাইরে যে আছে সেও কিন্তু এমনটাই চাইছে। এমনটাই চাইছে মানে? ঠাকুরমশাই, আপনি কি বলতে চাইছেন? সে কি চাইছে তা আপনি বুঝতে পারছেন? ভুলে যেও না, আমি কিন্তু মাসখানেক আগেই গোবিন্দনারায়ণের বাড়িতে গিয়েছিলাম। ওই প্রেতের ব্যাপারে আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। সে এত সহজে এখান থেকে যাবে না। তোমাদেরও বাইরে বার করতে চাইছে। তোমাদের ক্ষতি করতে পারলে তার ক্ষমতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। সূর্যের আলো যতক্ষণ পর্যন্ত না ফুটবে ততক্ষণ দরজা জানলা কোনো কিছুই খোলা যাবে না। মনে রাখবে, সে কিন্তু চেষ্টা করবে তোমাদের বাইরে বার করার। এই কথায় বাকিরা কেমন যেন অদ্ভুত চোখে তাকালো কালীনাথের দিকে। শেষের দিকের কথাগুলো কালীনাথ কেমন একটা অদ্ভুত গলায় বলল। তার মাথার পাশের জানলাটাও বন্ধ। সেই জানলার দিকে তাকিয়ে থাকতে থাকতে বিনোদের মনে হলো যেন বাইরে যে রয়েছে সে জানলার কাছে এসে দাঁড়িয়েছে, অপেক্ষা করছে যাতে কেউ জানলাটা গিয়ে খুলে দেয়। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি কি একটা বলছিলেন যেন, সেটাই বলুন। বিনোদ একটু সময় নিল। আসলে কথাটা সে ঝোঁকের মাথায় বলে ফেলেছিল, কিন্তু সে যে ঘটনাটার কথা ইঙ্গিত করতে চাইছিল সেটা প্রায় কয়েক বছর আগের কথা। সে ঘটনার সমস্ত কিছু তার ভালোভাবে মনে নেই, এমনকি একটা রাত তার জীবনে এসেছিল। সেই রাতে আসলে কি হয়েছিল তার সমস্ত কথা সে নিজেও ভালোভাবে জানে না। উপেন আগের থেকে একটু সুস্থ অনুভব করছিল। পাশে রাখা জলের ঘটিটা থেকে ঢকঢক করে খানিকটা জল খেয়ে মুখ মুছে নিয়ে একবার গলা খাঁকড়িয়ে নিল। একটাই কথা তার মনে ঘোরাফেরা করছিল, একটু আগে বাইরে সে যা দেখেছিল তা সত্যি ছিল তো? অমন একটা বিভৎস ছায়ামূর্তি সে চোখের সামনে দেখল, সেটা কি আদৌ সত্যি? আর তার মাথার খোলা চুলগুলো যেন সাপের ফনার মতো চারপাশে হাওয়ায় উঠছিল। ইচ্ছে করে সে কথাগুলো বাকিদের বলেনি। একেতেই এখন অনেক রাত হয়েছে, তার উপর ঠাকুর মশাই গভীর চিন্তায় রয়েছে। এমন সময় এসব কথা বলে বাকিদের ভয় পাওয়ানোটা ঠিক কাজ নয়।
তারপরে ইঞ্জিনিয়ার সাহেব নতুন মানুষ এখানে। ব্রজভূষণ কিন্তু অন্য কিছু ভেবে চলেছিল। প্রথমত ইঞ্জিনিয়ার সাহেবের আজ রাতে খাওয়া হলো না, তারপর সেই অশরীরী যখন এখানে এসেছে তখন সে এত সহজে নিশ্চিন্তপুর থেকে যাবে না, এখানেই থাকবে। একটা রাত না হয় ওরা ঠাকুরমশাইয়ের বাড়িতে থেকে বিপদ থেকে রক্ষা পাবে, কিন্তু বাকি দিনগুলো সেগুলো কি করে কাটাবে? সব সময় তো আর ঠাকুরমশাইয়ের বাড়িতে থাকা যাবে না। কালীনাথ ভেবে চলেছিল অন্য কথা। গোপাল নারায়ণকে সে যে কাজ করতে বলে এসেছিল, গোপাল নারায়ণ নিশ্চয়ই সেই কাজ করেনি। এমনও হতে পারে যে সেই কাজে কোনো ফল হয়নি, তার জন্যই তো পাশের গ্রাম থেকে এই গ্রাম পর্যন্ত সে এসে পড়েছে। আর দেখে দেখে আজ রাতেই সে এসেছে। ঘরের মধ্যে বসে চারটে প্রাণী বিভিন্ন কথা ভেবে চলেছিল। কোনোভাবে তারা এই রাতের সময়টা অতিবাহিত করতে চাইছিল। একই সময় বাইরে আঁধার ঢেকে আছে, চারপাশটা অদ্ভুত শব্দের সাথে সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে এখানে ওখানে। কালীনাথের বাড়িটা যেন গোটা গ্রাম থেকে হঠাৎ করেই কোনো অদৃশ্য মায়া বলে অনেকটা দূরে সরে এসেছে। ওদের চারজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোথাও কিছু নেই। আমার মনে হচ্ছে যেন এক্ষুনি কিছু একটা ঘটবে। আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্ত বিদ্যুৎ চমকাবার পরে ঠিক যেভাবে মানুষ শব্দ শোনার জন্য অপেক্ষা করে, যেভাবে মনে হয় এই এক্ষুনি বিদ্যুতের কড়কড় শব্দ এসে কানের ভেতরে প্রবেশ করবে, সেভাবেই যেন অপেক্ষা করতে লাগলো চারজন। শুধু তার জন্য নয়, অপেক্ষা করছিল যেন কিছু একটা হওয়ার জন্য। নিস্তব্ধতা কাটিয়ে বিনোদ বলে উঠল, আজ থেকে প্রায় বছর 5 আগের কথা। চাকরির জন্য চেষ্টা করে চলেছি। এখানে ওখানে ইন্টারভিউ দেওয়া থেকে শুরু করে খোঁজ খবর লাগানো, এই সমস্ত কিছুই করছি। যেখানে যে কাজের খবর পাচ্ছি সেখানে গিয়ে চেষ্টা করছি, যদি একবার কিছু একটা হয়। কিন্তু না, এই পোড়া দেশে চাকরি পাওয়া অত সোজা নয়। তা একবার এক বন্ধুর কাছে একটা খবর পেলাম, আমাদের শহর থেকে 2-3টে স্টেশন মতো যেতে হবে। সেখানে একটা নতুন কারখানা তৈরি হচ্ছে। এখানে সুপারভাইজার এবং আরও বিভিন্ন লোকও নেওয়া হবে। আমার বন্ধুর সেই কারখানায় একজন চেনা লোক রয়েছে। তার সঙ্গে গিয়ে কথাবার্তা বললে একটা ব্যবস্থা হয়তো হলেও হয়ে যেতে পারে। তখন এমন অবস্থা, আর সুপারভাইজার তো অনেক দূরের ব্যাপার। কোনো রকমে যদি একটা কারখানার ভালো লেবারের কাজও পাওয়া যায় তাতেও আপত্তি নেই। পাশ করার পর এভাবে চুপ করে বাড়িতে বসে থাকা যায় না। বাবার ব্যবসার অবস্থাও ভালো না, তাতেও যে হাত দেব তাও সম্ভব নয়। যা হবে দেখা যাবে, এমন ভেবে একদিন দুপুরের দিকে সেই বন্ধুর সঙ্গে বেরিয়ে গেলাম। বন্ধুর নাম শুভঙ্কর। স্টেশনে নেমে সেখান থেকে হাঁটা পথে কারখানায় যাওয়া যায়। হাঁটতে হাঁটতে কারখানার কাছে গিয়ে যখন পৌঁছালাম তখন প্রায় বিকেল হয়ে এসেছে। যার সঙ্গে দেখা করার কথা ছিল তার সঙ্গে আর দেখা হলো না। শুনলাম সে কি একটা কাজে বাইরে কোথাও গিয়েছে, সন্ধ্যের একটু পরেই নাকি ফিরে আসবে। আমরা চাইলে সেখানে থাকতে পারি। বাড়ি ফিরতে খুব একটা দেরি হবে না, তবে আজকেই ফিরে যাব, আবার কাল ফিরে আসতে হবে। তাছাড়া শুনলাম কাল সকালেই সেই লোকটা কোনো একটা কাজে কোথাও নাকি বেরিয়ে যাবে, ফিরতে তার 2-3 দিন সময়ও লাগবে। তা শুভঙ্কর বলল, দেখ ভাই, 2-3 দিনের সময়টা না নেওয়া যাবে না, বুঝতে পারছিস তো। যদি এর মাঝে লোক নিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হবে। নতুন কারখানা হচ্ছে, এখন যদি একবার ঢুকে যাওয়া যায় না
তাহলে কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু এখানে থাকবে কোথায়? এখন ফিরবে বলছো, আর যদি ফিরতে রাত হয়ে যায়? কথাটা বলার একটা কারণ অবশ্য ছিল। স্টেশন থেকে কাছাকাছি হলেও সেদিন রেল লাইনে কিসের একটা যেন গন্ডগোল চলছিল। তাছাড়া হাঁটা পথে এলেও পথটা ছিল বেশ এলোমেলো, গলি খুঁজে নিয়ে হেঁটে হেঁটে আসতে হয়েছে। স্টেশন ছাড়িয়ে একটু বাইরে আসার পরে জায়গাটা গ্রাম্য এলাকা। তেমনই একটা ফাঁকা জায়গায় এই কারখানাটা। আসলে কারখানাটা পুরনো, সেটাই নতুন করে খুলে আবার কাজকর্ম হওয়ার কথা চলছে। আরে ওই তো দেখ দেখ দেখ, ওই কারখানার লোকেদের থাকার জন্য এখানে আগে কোয়ার্টার তৈরি হয়েছিল, সেখানেই তো সবাই রয়েছে। দেখ, যদি একান্ত রাত হয়ে যায় তাহলে এখানেই না হয় রাতের বেলা মাথা গুঁজবো। একটা রাতের তো ব্যাপার রে বাবা, দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া এর আগে কি আমরা কোথাও বাইরে রাত কাটাইনি নাকি? হ্যাঁ, বুঝলাম শুভঙ্কর কথা না বলে যেতে চাইছে না। আমার চেয়ে তার অবস্থা আরো অনেক বেশি খারাপ। আমার তো মাথার ওপর তখনও বাবার ব্যবসাটা রয়েছে, কিন্তু তার তেমন কিছুই নেই। ওই কয়েকটা টিউশনি করে কোনো রকমে তার দিন চলে। বাধ্য হয়ে এক প্রকার সেখানে রয়ে গেলাম। কারখানার আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, এদিকে ওদিকে দেখছি, লোকজন কিন্তু খুব বেশি কোথাও নেই। জায়গাটা পাহারা দেবার জন্য কয়েকজন লোক রয়েছে মাত্র, যারা কারখানার পরিষ্কারের ওই কাজকর্ম করছে। তারা সবাই সন্ধ্যের একটু পরেই নিজের মতো নিজেদের থাকার ঘরে ঢুকে পড়ল। গোটা জায়গাটায় আমি আর শুভঙ্কর একেবারে একা। কারখানার এই পাশে ওই পাশে ঘুরে ঘুরে সন্ধে পেরিয়ে যখন রাত হয়ে এলো, তখন আমি একটু ভীত হয়ে পড়লাম। শুভঙ্করের কাছে মোবাইল ছিল। লোকটিকে ফোন করতে জানতে পারলাম সে ফিরবে, তবে আর একটু দেরি হবে। সে এরই মধ্যে বেরিয়েও পড়েছে। আমরা একটা কাজ করতে পারি, হয় ফিরে যেতে পারি, আর না হলে এইখানেই থাকি। অনেক রাতের দিকে হলেও সে আমাদের সঙ্গে এসে কথাবার্তা বলবে বলল। ফোনটা রেখে শুভঙ্কর হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, ভাই, আর যাই হোক, কথা বলে এটা বুঝতে পারছি কাজের ব্যবস্থাটা ঠিক হয়ে যাবে। আরে একটা রাত থেকেই যাই না। হ্যাঁ, বাধ্য হয়ে থেকেই গেলাম। কোয়ার্টারের একদম শেষের দিকের একটা ঘর পরিষ্কার ছিল। একজন দারোয়ানের সঙ্গে আগেই কথা বলে রেখেছিলাম, সেইখানেই শরীর এলিয়ে দিলাম। এর মধ্যে এক ফাঁকে স্টেশনের কাছে গিয়ে দোকান থেকে সামান্য কিছু খাবার খেয়ে এসেছি আমরা। তখনই জানতে পেরেছি এই পথে রাতে আর কোনো ট্রেন নেই। তা ঘরগুলো ছোট ছোট, পরিষ্কার করা হয়েছে বলেই হয়তো ঘরের ভেতরে অদ্ভুত পুরনো স্মৃতিমাখা গন্ধ ছড়িয়েছিল আশেপাশে। লম্বা বস্তা পেতে আমি তাতে শুয়ে পড়লাম। ততক্ষণে আকাশে চাঁদ উঠতে শুরু করেছে। ওই ঘরেরই একটা জানলার ভাঙা পাল্লার একপাশ থেকে আকাশের চাঁদ দেখা যাচ্ছে। শুভঙ্কর জানলা দিয়ে তাকাতে তাকাতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা মনে নেই। হঠাৎ করে যখন ঘুমটা ভাঙল, দেখলাম আমাদের ঘরের দরজাটা খোলা। দরজাটা ভেজানো ছিল না, ওটা বন্ধই ছিল। মনে আছে ঘরের ভেতর থেকেই দরজা দিয়ে শুয়েছিলাম। আর যাই হোক, সঙ্গে অল্প কিছু টাকা পয়সা তো রয়েছে। দরজা খোলা দেখেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তাড়াতাড়ি উঠে হাতটা এক পাশে নিয়ে শুভঙ্করকে দেখার চেষ্টা করলাম। সঙ্গে সঙ্গে
চমকে উঠলাম। শুভঙ্কর বিছানায় নেই। এত রাতে সে কোথায় গেল? গলা তুলে ডাকার সাহস হলো না। আশেপাশের ঘরগুলোতে তো সবাই ঘুমাচ্ছে তখন। বাকিরা ঘুমাচ্ছে, তাদের ঘুম ভাঙানোর প্রয়োজনই বা কি? হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম কোয়ার্টারের সামনে লম্বা টানা বারান্দার দিকে। বারান্দা ধরে একটু এগিয়ে গিয়ে তারপরে কারখানার দিকে যাওয়া যায়। সামনেটা একেবারে ফাঁকা। চাঁদের আলোয় চারপাশটা ধক ধক করছে। তাকিয়ে দেখি জায়গাটার মধ্যে ঠিক মাঝামাঝি জায়গায় কি যেন একটা দাঁড়িয়ে রয়েছে। এক পলক দেখে মনে হলো তো শুভঙ্কর। তাই একটু চাপা গলায় বললাম, শুভঙ্কর, ও শুভঙ্কর। আমার কথায় কিন্তু কেউ সাড়া দিল না। মূর্তিটা যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবেই সেখানে দাঁড়িয়ে রইল। আমি বারান্দার কাছে এসে একটা থামে হাত রেখে দাঁড়িয়েছি। সে বোধহয় কিছু আন্দাজ করতে পেরেছিল। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম, সামনে যে দাঁড়িয়ে রয়েছে তার খালি গা, পরনে একটা হাফ প্যান্ট। সে একভাবে আমার দিকে তাকিয়ে কি যেন একটা দেখছে। আর আমি বুঝতে পারলাম ওটা শুভঙ্কর নয়। এটা ভাবা মাত্র বারান্দা ধরে সামনের দিকে হাঁটতে যাব, এমন সময় তার দিক থেকে কথা ভেসে এলো, ওখানে কে? আমি বিনোদ। আমি তো তোকে খোঁজার জন্যই এই বাইরে এসেছি। হ্যাঁ রে, তুই শুভঙ্কর তো? ওখানে তোমাদের কিচ্ছু হবে না, চলে যাও ওখান থেকে। তার কথায় এবার একটু অবাক হয়ে গেলাম। এমন একটা কথা হঠাৎ করে সে বলতে গেল কেন? তার কথায় গুরুত্ব না দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করব, এমন সময় সে হেসে উঠল। এই কারখানা তো আর খুলবে না, তোমরা এখানে কাজও পাবে না, চলে যাও এখান থেকে। এবার তার কথায় অবাক হয়ে তার দিকে তাকালাম। চাঁদের আলো তার মুখের উপর এসে পড়েছে। সে হাসছে। তার চুল ছোট ছোট করে কাটা, চোখে অদ্ভুত একটা দৃষ্টি। তার হাতে কিছু একটা ধরা ছিল, এতক্ষণ তা আমি লক্ষ্য করিনি। এবার বুঝতে পারলাম তার হাতে একটা লম্বা ছুরির মতো কিছু রয়েছে। সে আর কিছু বলল না। হাঁটতে হাঁটতে সামনের একটা কোয়ার্টারের ঘরের দিকে এগিয়ে গেল। আমি একটু অবাক হয়ে গেলাম। তাহলে কি এই লোকটা এখানে কারখানারই কাজের জন্য এসেছে? হয়তো যে লোকগুলো পরিষ্কার করছিল তাদের সঙ্গেই থাকে এই লোকটা। কিন্তু এমন কথা বলল কেন লোকটা? তাহলে কি ভেতরের কোনো খবর সে জানতে পেরেছে, তাই কাউকে বলা দরকার ভেবে এমন কথা সে আমাকে বলছে? এইসব কথা ভেবে হাঁটতে হাঁটতে আবার লম্বা বারান্দা ধরে সামনের দিকে এগিয়ে গেছি। দেখি ওপাশের বারান্দা থেকে কে যেন এদিকে হেঁটে আসছে। তবে সেটা একজন নয়, দুজন বলেই মনে হলো। তাহলে শুভঙ্কর কি ফিরে আসছে? আর যার সঙ্গে আমরা দেখা করতে এসেছি সেই লোকটার দেখা তাহলে সে পেয়ে গেছে। বেশ খুশি মনেই হাঁটতে হাঁটতে সামনের দিকে আমি এগিয়ে গেলাম। আর একটু এগোতেই তাদের কথা শুনতে পেলাম। না না, এভাবে কিছুতেই চলা যায় না। এভাবে হয় নাকি? সবসময় ওদের কথা আমাদের শুনতে হবে কেন? আরে না শুনলে চলবে কি করে? যদি কারখানা একবার বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কি হবে একবার ভেবে দেখেছিস? কারখানা শুরু হোক, আর মালিক পক্ষের এমন জোর জুলুম আমরা সহ্য করব কেন? যেখানে আমাদের রোজের টাকা বাড়িয়ে দেওয়ার কথা সেখানে টাকা কমিয়ে দিচ্ছে। আরে আমার কথাটা শোন, যা পাওয়া যাচ্ছে তাই নিই না। না হলে যদি একবার কারখানা বন্ধ হয়ে যায়, আমরা সবাই কাজ হারাই, তখন কি হবে? তাই বলে এভাবে চুপ করে সবকিছু সহ্য করা যাবে না। তুই বুঝতে পারছিস না
এর একটা বিহিত করতেই হবে। আমি অবাক হয়ে গেলাম। ওই লোকগুলোর মধ্যে 3 জনকে আমি দেখতে পেয়েছি, তবে কোন একটা কারখানা নিয়ে কথা বলছে তারা। কারখানা তো এখনো চালু হয়নি, তাহলে কারখানা বন্ধ, মালিক পক্ষ, এসব কি? ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া ফাঁকা জায়গার দিক থেকে আমার দিকে ছুটে এসে চোখে মুখে একটা ঝাপটা মারল। সঙ্গে সঙ্গে বাধ্য হয়ে চোখ বুঝলাম। তারপরে চোখ খুলে দেখি কই কই সামনে লম্বা বারান্দায় তো কেউ কোথাও নেই। অবাক হয়ে গেলাম যে লোকগুলো ওই এক ফাঁকে একটা কোয়ার্টারে ঘরে ঢুকে গেছে, কিন্তু তাতেও তো সময় লাগবে। এইমাত্র দেখলাম লোকগুলো বারান্দার বাইরের দিকে হেঁটে আসছে, আর এখন লোকগুলো হঠাৎ করে কোথায় ঢুকে গেল? দরজাও সব বন্ধ, কোথাও একটি শব্দ পর্যন্ত নেই। আমি তাড়াতাড়ি সামনের দিকে হাঁটতে লাগলাম। শুভঙ্করকে তাড়াতাড়ি খুঁজে বার করাটা দরকার। মনের মধ্যে হাজার চিন্তা চলতে লাগলো। বিনোদ এতটা বলেছে এমন সময় কালীনাথ হঠাৎ হাত তুলে তাকে থামিয়ে দিল। তারপর একভাবে তাকিয়ে রইল দরজার পাশে জানলাটার দিকে। কালীনাথের চোখের দৃষ্টি অনুসরণ করে বাকি 3 জনও জানলার দিকে তাকালো। আর তখনই দেখা গেল একটা অদ্ভুত ব্যাপার। হ্যারিকেনের অল্প আলোয় জানলার সামান্য ফাঁকের দিকে তাকালেই দেখা যায় সেখান থেকে ঘরের ভেতর ঢুকে আসতে শুরু করেছে একটা কালো ধোঁয়া। কালীনাথ কিন্তু আর চুপ করে বসে রইল না। সে নিজের বসার জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ঘরের ভেতরে গিয়ে কি যেন একটা জিনিস নিয়ে এলো। তারপর সেটা ঘরের চারপাশে একবার ছড়িয়ে দিয়ে বিড়বিড় করে কি সব যেন বলল। ঘরের ভেতরটা কেমন যেন একটু অস্বস্তিকর ও ভারী পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। ব্যাপারটা ওরা এতক্ষণ বুঝতে পারেনি, কিন্তু এইবার গল্প থামতে ব্যাপারটা নজরে পড়ল। কালীনাথ আবার নিজের জায়গায় এসে চুপ করে বসল। তোমাদের মধ্যে কেউ নিশ্চয়ই বাইরের কথা ভেবে চলেছে। তোমরাও সব ভেবো না। তোমরা যত সব ভাববে ততই কিন্তু আবার সে আমাদের। কালীনাথ আর কিছু বলল না। ব্রজভূষণ একবার গলা তুলে বলে উঠল, ইঞ্জিনিয়ার সাহেব গল্প বলছেন তাহলে? এই উপেন? আমি কি করব? একটু আগে বাইরে ওই গাছের তলায় দেখা জিনিসটা আমার বারবার চোখের সামনে ভেসে আসছে। তো ভেসে আসছে না উপেন, সে তোমায় ভাবাচ্ছে। সে তোমার মনের উপর নিজের প্রভাব বিস্তার। ওকি উপেন? কালীনাথ অবাক হয়ে গেল। উপেনের চোখ দুটো কেমন যেন হয়ে এসেছে। মুহূর্তের মধ্যে তার চোখের কালো মণি দুটো কোথায় যেন হারিয়ে গেল। তার গোটা শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। ঠিক মৃগী রোগের মতো থরথর করে কাঁপতে কাঁপতে সে মাটির ওপরে এলিয়ে পড়ল। তার হাত পা বেঁকে গিয়েছে, চোখের মণি সাদা ধপধপ করছে, তার মুখ থেকে অদ্ভুত গোঙানির শব্দ বেরিয়ে আসছে। ও কি, ও উপেন বাবু, এ আপনার কি হলো? গুজব হোসেনও অবাক হয়েছিল। তার চোখ দুটো ধপধপে সাদা। ব্যাপারটা এক মুহূর্তের জন্য হলেও কালীনাথ এগিয়ে গিয়ে তার কপালের ঠিক মাঝখানে নিজের ডান হাতের বুড়ো আঙুলটা রাখতেই সঙ্গে সঙ্গে উপেনের শরীরটা একবার থরথর করে কেঁপে উঠল। তারপর আবার সব স্বাভাবিক। এক মুহূর্তের মধ্যে যে ব্যাপারটা ঘটে গেল তাতে উপেন ছাড়া বাকি সকলেই কেমন যেন অবাক হয়ে গেছিল। উপেন যেন কিছু বুঝতেই পারল না। সে শুধু বলল, কি হলো? আরে বাবা, আপনারা সকলে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আর ঠাকুরমশাই, আরে কি হয়েছে কি? বিনোদ কিছু বলতে চাইছিল, কালীনাথ
হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বলল, কিচ্ছু হয়নি। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি গল্প শুরু করুন তো। আপনার কথা শুনলে মন অন্যদিকে থাকবে। বিনোদ একটু অবাক হয়েছিল। গল্পের এমন একটা জায়গায় তাকে থামতে হয়েছিল, দৃশ্যটা যেন তার চোখের সামনে আবার সেই বারের মতোই ভেসে উঠেছিল। সেই দুটো লোক হঠাৎ করে চোখের সামনে অদৃশ্য হয়ে যাওয়া, তাই বিনোদের একটু সময় লাগলো গল্পটা গুছিয়ে নিতে। একবার উপেনের দিকে তাকিয়ে দেখল, উপেন উৎসুক চোখে তাকিয়ে রয়েছে তারই দিকে। তার মানে একটু আগে যে ব্যাপারটা ঘটে গেল সেটা তার মনে নেই। অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকিয়েও কিছু দেখতে পেলাম না। লোক দুটো যে কোথায় গেল, আর তাছাড়া আগের লোকটাকেও পেছনে ঘুরে কোথাও দেখলাম না। চারপাশটা যেন আবার ফাঁকা হয়ে এসেছে। আমি দ্রুত সামনের দিকে হাঁটতে লাগলাম। এরপরই আরও একটা ব্যাপার অনুভব করলাম। আমি সন্ধ্যের দিকে বারান্দা ধরে শুভঙ্করের সঙ্গে হেঁটে এসেছিলাম ওই কোয়ার্টারের ঘরে। এইটা সেই বারান্দাটা নয়। সেই বারান্দার দেওয়ালগুলো এখানে ওখানে ভেঙে পড়েছিল। চারপাশটা টালির ফাঁকে কেমন যেন ফাঁক হয়েছিল। একটা পরিত্যক্ত কোয়ার্টার যেমন হয় তেমনই। এখন যেন সে কোয়ার্টারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া প্রতিটা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। সেই ঘরের দরজা জানলা সবকিছু ভালো, আর ঘরের ভেতর থেকে যেন অনেকগুলো লোকের একসাথে নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। অনেকগুলো মানুষ একসাথে গুমড়ে গুমড়ে কিছু করে চলেছে। ঠিকভাবে শুনলে বোঝা যাবে যেন ঘরের ভেতর থেকে নাক ডাকার শব্দ ও গভীর স্বরে নিঃশ্বাসের শব্দ একসাথে ভেসে আসে। ঠিক তেমনই আমি একটু অবাক হয়েছিলাম, কিন্তু তখনও আমি ভয় পাইনি। আরো কয়েকবার সামনের দিকে হেঁটে গেছি। এমন সময় পেছন থেকে যেন কেউ বলে উঠল, আব্বা। সঙ্গে সঙ্গে পেছনের দিকে ঘুরলাম। না, কোথাও কিচ্ছুটি নেই। অথচ আমার কানের একদম কাছে সেই শব্দটা আমি শুনতে পেয়েছি। তার সঙ্গে যেন কারোর একটা ঠান্ডা নিঃশ্বাস আমার কাঁধের কাছে এসে পড়েছে। পেছনের দিকে ঘুরে তাকিয়েছি। এমন সময় দেখতে পেলাম বারান্দার একদম শেষের দিকে যে ঘরের সামনে দিয়ে আমি হেঁটে এসেছি, সেই ঘরের সামনে যেন কেউ দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখার সঙ্গে সঙ্গে সেও আমায় দেখতে পেয়েছে। সে আমার দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। ঠিক সঙ্গে সঙ্গে যেন মনে হলো আশেপাশের কোয়ার্টারগুলোর বন্ধ ঘরের ভেতর থেকে কারা যেন একসাথে হেসে উঠল। এতক্ষণ ধরে কোনো রকমে আমি নিজেকে শান্ত করে রেখেছিলাম। এবার কিন্তু আর তা পারলাম না। ওই হাসির শব্দ মানুষের হতেই পারে না। তাছাড়া মনে হলো বারান্দার আধো অন্ধকারের মধ্যে আশেপাশের কালো কালো ছায়া যেন মেঝে থেকে একটা একটা করে উঠে আসতে শুরু করেছে। তারা মেঝে থেকে উঠে এসে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তারা কি যেন বলছে ফিসফিস করে। ফিসফিস করে বলা তাদের কথা আমার কান পর্যন্ত এলেও আমি এসব বুঝতে পারছি না। দুহাতে মাথাটা চেপে ধরলাম, চিৎকার করে উঠলাম। তারপর ছুটতে শুরু করলাম বারান্দা দিয়ে বাইরের দিকে। ছুটতে বারান্দার একদম শেষের কাছে এসে পড়েছি। এমন সময় দেখি সেইখানেও কি যেন একটা এসে দাঁড়িয়েছে। তার হাতে একটা টর্চের আলো সে আমার মুখের ওপর ফেলতে দুহাতে চোখ ঢাকলাম। চিৎকার করে বলে উঠলাম, আমায় ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমায় ছেড়ে দাও। কোনো রকমে চোখের কাছ থেকে দুটো হাত সরালাম, আর তাতে যেটা দেখতে পেলাম সেটা হলো
মূর্তি দাঁড়িয়ে আছে আমার সামনে, কিন্তু কিন্তু ওটা কি? তার গোটা শরীর যেন পুড়ে কাঠ কয়লার মতো কালো হয়ে গেছে। সে কালো শরীরের মধ্যে দুটো লাল রঙের চোখ। সে একভাবে আমার দিকে তাকিয়ে দেখছে। এবার সে মুখ খুলল। তার মুখের ভেতর যেন কালো জমা অন্ধকার। সেখান থেকে ফ্যাস ফ্যাসে গলায় কথা ভেসে এলো, এখানে কেউ থাকতে পারবে না, ভুলে যাও, চলে যাও এখান থেকে। তারপরে আর কিছু মনে নেই, শুধু এটুকু মনে আছে, জ্ঞান হারাবার আগে দুটো পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম, যেন দুজনে আমার দিকে ছুটে আসছে। তার মধ্যে শুনতে পেয়েছিলাম শুভঙ্করের গলা। এই বিনোদ, এই বিনোদ, কি হলো তোর? বিনোদ, 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 বিনোদ। বিনোদ এক টানা কথাগুলো বলে এবার চুপ করল। তার চোখে মুখে ভয় ফুটে উঠেছে। সেই রাতের ভয়টা যেন আবার সঞ্চারিত হয়েছে। আজ এতদিন পরে ঘরের ভেতরে আবার চুপচাপ সবকিছু। হ্যারিকেনের আলোয় কালীনাথ বারবার উপেনের দিকে তাকাচ্ছে। উপেনের এক পাশে ব্রজভূষণ, ব্রজভূষণের পাশে বিনোদ। কালীনাথ ওদের তিনজনের উল্টো দিকে দেওয়ালের কাছে বসে রয়েছে। হ্যারিকেনটা কালীনাথ সামান্য কমিয়ে দিল, তারপর বলল, যখন জ্ঞান ফিরেছিল তখন নিশ্চয়ই সবকিছু আগের মতো দেখতে পেয়েছিল। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি আমার সেই ঘরেই শুয়ে রয়েছি। আমার পাশে বসে রয়েছে শুভঙ্কর, তার পাশে একজন বয়স্ক মতো লোক রয়েছে, তার পাশে দু একজন লোক এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। আমার চোখ খুলতে দেখেই পাশের লোকটা বলল, ভয় পাইয়ে দিয়েছিল একেবারে। কি হয়েছিল বলো তো? আমি কোনো রকমে উঠে বসে খানিকটা জল খেলাম। তারপর ধাতস্থ হয়ে সব কথা খুলে বলতেই ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, সর্বনাশ, যে কথা তুমি বলছো সে তো অনেক বছর আগের কথা। সে ছিল এক ঝড় বৃষ্টির রাত। তখন কারখানার মালিকদের সঙ্গে লেবার ইউনিয়নের লোকেদের তুমুল ঝামেলা চলছে। লেবার ইউনিয়নের লোকেরা এবং তার সঙ্গে অনেক লেবাররা এই কোয়ার্টারেই থাকতো, তাও প্রায় 50 হবে। টাকা বাড়ানোর দাবিতে কারখানার গেটে ধর্না চলছিল। মালিক পক্ষরা অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছুতেই বোঝে না। তাদের মধ্যে 3-4 জন ছিল যারা এই সমস্ত কিছু দেখাশোনা করত। একদিন সকালবেলা তাদের 3 জনকে আর খুঁজে পাওয়া যায় না। তারপর দেখা যায় তাদের 3 জনই ওই কোয়ার্টারের একটা ঘরে পড়ে রয়েছে। তাদের 3 জনের গলার নল কাটা, গোটা ঘর রক্তে ভেসে গেছে। 3 জন কি একে অপরের গলা কেটেছিল, নাকি নিজেরাই নিজেদের গলা কেটে আত্মহত্যা করেছিল, সে কথা কেউ জানে না। তবে এই ঘটনার প্রায় মাস খানেক পরে এই কোয়ার্টারের দারোয়ান হঠাৎ করেই আগুনে পুড়ে মারা যায়। তার গায়ে কি করে আগুন লেগেছিল সে খবর কেউ জানে না। সমস্ত কথা আমি মন দিয়ে শুনলাম। তারপর মনে পড়ে গেল ঘর থেকে বেরিয়ে প্রথম যে লোকটাকে দেখেছিলাম তার হাতে একটা লম্বা ছুরি ছিল। সে মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজে চলেছিল। আর তারপরে যে দুজনকে দেখলাম তারাও তো কিছু একটা বলছিল।
যতদূর মনে হয় কারখানা বন্ধ হয়ে যাওয়ার কথা। আর তার সাথে যে লোকটা আমার মুখে আলো ফেলেছিল, সেই লোকটাই তো আগুনে পুড়েছিল। তাহলে বয়স্ক যে ম্যানেজার আমার সামনে বসেছিল, তার মুখে এবার চিন্তার ভাষা ফুটে উঠল। সে বলল, এ তো খুব সমস্যা হয়ে গেল দেখছি। এই নিয়ে দুজন এইভাবে ভয় পেল। এভাবে বোধহয় কারখানা আর চালানো যাবে না। এমনিতেই কারখানা খুলতে গিয়ে এত ঝামেলা, তার উপর আবার এই সব ব্যাপার। কারখানা যে আর চালু হবে না সে কথা আমায় বলে দিয়েছিল শুভঙ্কর। আর এখানে নয়, আমি এখনই বাড়ি ফিরে যাব। তার মানে ইঞ্জিনিয়ার সাহেব ওই কারখানায় রাতের বেলা গিয়েছিলেন, যে রাতে ওই কারখানায় সেই সমস্ত ব্যাপারগুলো ঘটেছিল, তাই তো? ঠাকুরমশাই, রাত এখন অনেক বাকি আছে। আমি না হয় একটা কিছু বলি। এমন একটা ব্যাপার আমার সঙ্গে একবার ঘটেছিল। কালীনাথ হাত তুলে ওদের থামালো। তারপর ওদের তিনজনকেই ঘরে বসতে বলে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল কিছুক্ষণের জন্য। একটু পরেই বাইরে থেকে একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। হাসির শব্দ শুনে অতি সাহসীর বুকের রক্ত পর্যন্ত জল হয়ে যাবে। বিনোদ একটু ভয়ে ভয়ে বলে উঠল, হাসছেন কেন? হঠাৎ হঠাৎ বাইরে চলে যাচ্ছেন, নিজেই বলছেন বিপদ হবে, বাইরে যেতে না, আবার নিজেই বাইরে চলে যাচ্ছেন। আমি তো কিছু বুঝতে পারছি না। ঠাকুরমশাই, বাইরে বিপদ দেখতে পেয়েছেন ইঞ্জিনিয়ার সাহেব। তন্ত্রমন্ত্র চর্চা অনেক করেছেন তিনি, তার কোনো ক্ষতি হবে না। ঠিক তখনই বাইরে থেকে কালীনাথের গম্ভীর গলায় কথা শোনা গেল, আমি থাকতে তুই আমার আর ওদের কোনো ক্ষতি করতে পারবি না, তাই ভালোই ভালোই চলে যা, এখান থেকে চলে যা বলছি। কাল সকালে আবার সেই হাসির শব্দ ভেসে এলো। আর তার মধ্যে আবার বাইরে যেন ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। কালীনাথ তাড়াতাড়ি ঘরের ভেতরে এসে দরজাটা বন্ধ করে দিলেন। দমকা হাওয়ায় দরজাটা সামান্য কেঁপে উঠেছিল। গায়ের কাপড় দিয়ে মাথাটা সামান্য মুছে নিয়ে কালীনাথ আবার নিজের জায়গায় বসল। বিনোদ বলে উঠল, বাইরে কার সঙ্গে কথা বলছেন? কেউ এসেছে নাকি? সে অনেক ব্যাপার আছে, কাল সকালে তোমাদেরও সব বলবো। এত রাতে ওসব কথা থাক, আজকে রাতটা ভালো নয়, তোমরা অন্য কিছুতে মন দাও। ব্রজ, তুমি কিছু বলবে বলছিলে, সেটাই বলো না। ততক্ষণে অনেকটাই রাত হয়ে এসেছে। মাঝরাত হতে তবুও সময় বাকি। কালীনাথের বাড়ির আশেপাশে যে ঘুরে বেড়াচ্ছিল, এবার ধীরে ধীরে এক পা করে এগিয়ে গেল। কালীনাথের ঘরের জানলায় চোখ রাখতেই ঘরের ভিতরে বসে থাকা চারজনকে আর তার সঙ্গে হ্যারিকেনটাকে দেখা গেল। কিন্তু সে জানলার উপর হাত রাখতে যাবে এমন সময় তার মনে হলো কিছু একটা তাকে বারবার জানলায় হাত রাখতে বাধা দিচ্ছে। প্রবল একটা আক্রোশে সে কালো ঝড়কে বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইল জানলার উপরে, কিন্তু ব্যর্থ হতে লাগলো বারবার। বসে বসে কিছুক্ষণ ভাবলো, বাইরের ঝড়টা বারবার যেন ঝাঁপটা দিয়ে পড়তে লাগলো জানলার উপরে। জানলার পাল্লাগুলো থরথর করে কেঁপে উঠতে লাগলো। ব্রজভূষণ মনে করতে লাগলো সেই কথা, তা অনেক বছর আগের কথা, যখন সে মালির কাজ করত। শহরে বড় লোকের বাড়িতে মালির কাজ করে সে বেশ কিছু টাকা পয়সা জমিয়েছিল।
তাই তো সে নিশিকান্তপুরে ফিরে এসে বাড়ি ঘর তৈরি করতে পেরেছিল, আর তাতেই এখন তার কোনো রকমে চলে যায়। তখন আমি মালির কাজ শিখছি। শহরে একটা মালির সঙ্গে বেশ পরিচয় হয়েছে। একটা বড় শহরে কাজ করছিলাম তখন। এখন যদিও শহরের নাম মনে নেই। এক বড় লোকের বাড়িতে মালির কাজে গিয়েছি। বড় একটা বাড়ি, তার চারপাশে বাগান। সেই বাগানটাকে সেবা শুশ্রূষা করে ঠিকঠাক করে দেওয়ার কাজ আমাদের ছিল। যতদিন ইচ্ছে সময় নিতে পারি, ভালো টাকা পাওয়া যাবে, সঙ্গে 3 বেলা খাওয়া দাওয়া। সেখানে বাইরের দিকের একটা ঘরে আমাদের দুজনের থাকার ব্যবস্থা হলো। সকালে উঠে খাওয়া দাওয়া করে কাজে লেগে যাই। দুপুরে খেয়ে দিয়ে বিকেলের দিকে এখানে ওখানে ঘুরে বেড়াই। আবার রাতের দিকে ফিরে খেয়ে দিয়ে ঘুমোই। সকাল থেকে একটানা বিকেল পর্যন্ত কখনোই কাজ করতে হয় না। সে বাড়ির মালিক বড় ভালো ছিল। সে নিজেই আমাদের এমন ব্যবস্থা করে দিয়েছিল, আর তার জন্যই যেটুকু সময় আমরা কাজ করতাম বেশ মন দিয়ে ভালোভাবে কাজ করতাম। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। একদিন মস্ত বড় একটা কাজে গিয়ে বাগানের বড় বড় গাছগুলোর অপ্রয়োজনীয় ডালপাতা ছেঁটে ফেলছি। একটা মেয়ে এসে দাঁড়ালো আমার পেছনে। সেদিন ওই বড় মালিক কোনো একটা কাজে বাইরে গিয়েছিল। কিসব কীটনাশক ও আরো কিছু আনতে হবে। ঘাসের জঙ্গল হয়ে রয়েছে, সেই জঙ্গল মারার জন্য ওই কীটনাশক কাজে লাগবে। মেয়েটা আমার পেছনে এসে দাঁড়িয়েছিল। একটা হাসির শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখি মেয়েটাকে। মেয়েটা যে খুব ছোট তা নয়, বয়স 12 কি 13 বছর হবে। গায়ে একটা ফ্রক, মাথার দুপাশে দুটো ছোট বেনুনি, সেই বেনুনিতে লাল ফিতে। তাকে দেখে আমার বেশ ভালো লাগলো। হাতে কাজ রেখে কপালের ঘাম মুছতে মুছতে বললাম, তুমি কে? এখানে এলে কি করে? আমি তো এখানেই থাকি, তোমাকে আমি রোজ দেখি, কিন্তু আমি নিজে এখানে রোজ আসতে পারি না। মনে মনে ভেবে দেখলাম, এই বাড়িতে এ বাড়ির মালিক মালকিন আর তাদের একটা ছেলেকে ছাড়া আমি অন্য কাউকে দেখিনি। তারপর তো তাছাড়া 2-1জন কাজের লোক রয়েছে। কাজের লোকেরই কোনো মেয়ে হবে সে, কিন্তু মেয়েটাকে দেখে তো কাজের লোকের মেয়ে বলে মনে হচ্ছে না। ওর স্বাস্থ্য, চেহারা, পোশাক আশাকেও একটা বেশ বড় লোকের ভাব রয়েছে। তবে মুখের হাসিটা বেশ মিষ্টি। সে এগিয়ে এসে একটু আগে কেটে ফেলা পাতাগুলো দুহাত দিয়ে ছড়াতে লাগলো। বললাম, এমন করো না, তোমার বাবা মা দেখলে বকবে, তোমার গায়ে নোংরা লেগে যাবে যে। তাছাড়া তোমার জামাতে, কথাটা বলতে গিয়ে তার জামার দিকে চোখ পড়ল। এতক্ষণ সামনের দিকটায় দেখছিলাম তাই খেয়াল হয়নি। পেছনের জামাটার দিকে চমকে উঠলাম। তার জামায় ওটা কিসের দাগ? জামার পেছনের দিক বরাবর একটা লাল দাগ, যেন রক্ত জমে দাগটা লালচে আর সামান্য কালো হয়ে এসেছে। আমি সামনের দিকে এগিয়ে যেতে আবার সে খিলখিল করে হেসে উঠল। বললাম, তোমার জামায় কি কোথা থেকে রং লেগেছে? কি জানি, ওই জামার কথা আমি জানি না। একটু অবাক হলেও আর কিছু বললাম না। নিজের কাজে মন দিয়ে আবার পাতা কাটতে শুরু করেছি। কখন যে মেয়েটা চলে গেছে মনে নেই, তবে মেয়েটা চলে যাওয়ায় কেমন যেন মন খারাপ হলো। এই বাড়িতে মেয়েটা একা রয়েছে। আজ বাড়ির লোকেরাও কোথায় একটা গিয়েছে। সেই ফাঁকে কাজের লোকগুলো বাড়িতে বোধ হয় নাক ডেকে ঘুমাচ্ছে। একবারও কাউকে বাইরে আসতে দেখলাম না, শুধু সকালে খাওয়ার সময় ছাড়া। বড়মালি বিকেলের দিকে এসে পড়ল। তাকে কথাটা বলতেই সে হেসে উঠে আমায় জানালো,
আশেপাশের কোনো মেয়ে হবে, দরজাটা খোলা ছিল তাই বাড়ির ভেতরে ঢুকে পড়েছি। এ বাড়িতে মেয়ে আসবে কোত্থেকে? বাড়ির মালিকের তো কোনো মেয়ে নেই। তাছাড়া কাজের লোক যারা আছে তারা সবাই ছেলে, তুই তো জানিসই। আমারও মনে পড়ে গেল, তাই তো, রান্নার লোক আর কাজের লোক যে আছে তারা দুজনেই ছেলে। তারা বিয়েও করেনি। তাদের সঙ্গে আমার দু একবার কথাবার্তা হয়েছে, কিন্তু মেয়েটা সত্যি এসেছিল। কাজের মতো কাজ চলতে লাগলো। দেখতে দেখতে বাড়ির সামনের দিকে কাজ শেষ হয়ে এলো। বাড়ির পেছনের দিকে কাজ ধরে নিয়েছি। একদিন বড় মালির শরীরটা খারাপ হলো। তাছাড়া সে অনেক দিন বাড়ি যায়নি, তাই আমায় বলে এবং মালিককে বুঝিয়ে সুঝিয়ে সে 2 দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে গেল। 3 দিনের দিন সে এসে পড়বে এমনই সবাইকে বলে গিয়েছিল। এদিকে আমার তো বাড়ি যাওয়ার কোনো কারণ নেই। বাড়িতে বাবা মা থাকলেও বাড়ি যাওয়ার সময় হয়নি। বাবা মা একা থাকলেও অসুবিধা নেই, আমাদের জমি জমা রয়েছে। তাছাড়া তাদের তাতে একা চলে যাবে। আমিও কিছু টাকা এদিক ওদিক থেকে জোগাড় করতাম, সেগুলোও পাঠিয়ে দিতাম। বাড়িতে গিয়ে আটকা থাকতে আমার ভালো লাগছিল না, তাই বড় মালি চলে গেলেও আমি একাই কাজ করতে লাগলাম। বাড়ির মালিকও আমার উপর সন্তুষ্ট হয়ে আমায় একটা ধুতি আর একটা জামা কিনে দিল। তাছাড়া আমার জন্য একটা নতুন গামছা নিয়ে এসেছিল একদিন। বলতে গেলে সেই সময়টা আমার বেশ ভালোই চলছিল। তারপর একদিন বাড়ির মালিক এবং তার ছেলে কোথায় যেন ঘুরতে গিয়েছিল 2 দিনের জন্য, আর সেই সময় বড় মালিক গেছে বাড়িতে। মালিক আমায় বাড়িতে থাকতে বলেছিল ওই সন্ধ্যের পর থেকে। আমি এখন যেদিনের কথা বলবো সেদিন আমি বাড়িতে একা ছিলাম। কাজের লোক দুজনই ফাঁকা পেয়ে ঘুরতে গেছিল। সন্ধ্যার আগে তারা কেউ ফিরবে না তা আমার জানা ছিল। আমি দুপুর কাজ শেষ করে বিকেলের দিকে একটু ঘুমিয়ে নিচ্ছি। ঘুম ভাঙতে ভাঙতেই সন্ধে হয়ে এলো। সন্ধেবেলা ঘর থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়িয়েছি, এমন সময় দেখি সেদিন বাগানে দেখা হওয়া মেয়েটা বাড়ির পেছনের দিকের বাগানের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। আমায় দেখতে পেয়ে হাত তুলে ডাকলো। আমি বাড়ির দিকে তাকালাম। বাড়িতে আলো জ্বলে না, এখনো কেউ বোধহয় বাড়িতে ফেরেনি। আমি তাড়াতাড়ি বাগানের দিকে এগিয়ে গিয়ে মেয়েটাকে বললাম, আরে তুমি এখানে এলে কি করে? বড় গেটটা তো বন্ধ। আমি তো বলেছি আমি এখানেই থাকি। এইবার কিন্তু আমার কেমন অবাক লাগলো। সন্ধে হয়ে এসেছে, চারপাশটা অন্ধকার হতে শুরু করেছে। বাড়ির পেছনের দিকে রাস্তা থেকে ভেসে আসা ল্যাম্পপোস্টের আলোয় পেছনের দিকটা সামান্য দেখা যায়। গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে। মেয়েটা হাঁটতে হাঁটতে বাগানের পেছনের দিকে আরো অন্ধকারে এগোতে লাগলো। আমি তার পিছু পিছু হাঁটতে হাঁটতে চিৎকার করে বলতে লাগলাম, ওদিকে যেও না, ওদিকে অন্ধকার। আবজা অন্ধকারে আমি খেয়াল করলাম মেয়েটা হাসছে। তার হাসির শব্দ চারপাশে ছড়িয়ে পড়ছে। আমি তার পিছু পিছু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এক পা করে হাঁটতে হাঁটতে ল্যাম্পপোস্টের আলো ছাড়িয়ে বাগানের একদম কোণের দিকে অন্ধকারের কাছে এসে পড়ল। এদিকে পাশাপাশি 2টো গাছ আছে, তবে সে আম গাছগুলো ছোট। এই বাড়িতে এমন বাগানের মধ্যে ওই আম গাছ 2টো বেমানান, কিন্তু তবুও গাছ 2টোকে বাড়ির মালিক বেশ ভালোভাবেই রেখেছে। গাছের তলায় বাঁশের মাচা দিয়ে 4-5টা বেদি মতো করা হয়েছে। এদিকে ওরা আছে বলে মনে হয় না। মেয়েটা কিন্তু হাঁটতে হাঁটতে বাগান পেরিয়ে সেই গাছের দিকেই এগোতে লাগলো। আমিও তার পিছু পিছু বাগানের ছোট বড় গাছ পেরিয়ে ছুটতে লাগলাম সামনের দিকে। যেও না, ওদিকে যেও না, অন্ধকারের মধ্যে ওদিকে যাচ্ছ কেন? তুমি এদিকে এসো। মেয়েটা কিন্তু মুখে কোনো কথা বলল না,
খিলখিল করে হাসতে হাসতে ছুটতে লাগলো সেদিকে। গাছের একদম তলায় যেখানে বাঁশের মাচা করা রয়েছে সেখানে গিয়ে থামলো। মাচার উপর এক লাফে উঠে পা ঝোলাতে ঝোলাতে সে বলল, আমি তো এখানেই থাকি, তুমি এখানে আসো না কেন? দেখো, তুমি আসো না বলে আজ আমি তোমায় এখানে নিয়ে এলাম। আসো না, আসো। দেখো, অনেক হয়েছে, এবার তুমি বাড়ি চলো। বলো কোথায় তোমার বাড়ি? চলো, আমি দিয়ে যাচ্ছি। নিশ্চয়ই তুমি গেটের কোনো একটা ফাঁক দিয়ে ভেতরে এসেছো, তাই না? আমি জানি গেটের ফাঁক দিয়ে তার ভেতরে আসা সম্ভব না, তবুও কথাটা আমি বললাম। তারপরে এগিয়ে এসে তাকে দু হাতে টেনে নিয়ে যাব, এমন সময় সে অদ্ভুত গলায় বলে উঠল, বললাম না আমি এখানেই থাকি, আমি কোথাও যাব না, কোথাও যাব না, আমি কোথাও না। এবার তার মুখে কোনো হাসি নেই, অদ্ভুত গলায় সে কথাটা বলেছে। আমি তার একদম সামনে এসে দাঁড়িয়েছি। বাসের মাথার উপর সে আগের মতোই বসে রয়েছে, শুধু তার মাথার বেনুনিটা কখন যেন খুলে গেছে। মাথার চুলগুলো মুখের সামনে এসে পড়েছে, তার মাথাটা নিচু হয়ে রয়েছে। অদ্ভুতভাবে পা দোলাতে দোলাতে দুটো হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে সে বলল, আমার কাছে এসো, 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 আমার কাছে এসো, এসো না, এসো। তার কথা শুনে আমিও কেমন যেন একটা অদ্ভুত ঘোরের মধ্যে পড়ে গেলাম। তার দিকে এগিয়ে গেলাম দুপা। ঠিক তখনই একটা দমকা হাওয়ায় তার মাথার চুলগুলো একপাশে পড়ে গেল, আর সামনের দিকে তাকিয়ে যা আমি দেখতে পেলাম তাতে আমার বুকের ভেতরটা একবার থরথর করে কেঁপে উঠল। বিভৎস সেই দৃশ্য যেন এখনো আমার চোখের সামনে ভাসছে। তার দুটো চোখ কালো কুচকুচে, সেই চোখের ভেতর থেকে যেন উজ্জ্বল কালো আলো বেরিয়ে আসছে বাইরে। তার মুখটা যেন পচে গলে শুকিয়ে এসেছে। তার মুখের দাঁতগুলো অদ্ভুতভাবে বড় হয়ে গেছে। তার পোশাক আশাক এখন নোংরা। তার দুটো হাতে লম্বা লম্বা নখ। সে তার দুটো নখওয়ালা হাত আমার দিকে বাড়িয়ে রেখেছে। মুহূর্তের মধ্যে ব্যাপারটা দেখে আমি পেছনের দিকে ছিটকে এলাম, আর ঠিক তখনই সে বাঁশের মাচা থেকে নেমে এলো নিচের দিকে। উঠে দাঁড়ালো না, চার পায়ে ঠিক কুকুরের মতো ভর করে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি ছিটকে পড়েছিলাম। দুহাত দিয়ে কোনো রকমে শরীরটাকে হ্যাচড়াতে হ্যাচড়াতে পেছনের দিকে টেনে নিয়ে যেতে লাগলাম। একটা অজানা ভয় আমার মনের মধ্যে এসে জড়ো হচ্ছিল। তাহলে এই মেয়েটা মানুষ নয়? আমার চোখের সামনে যে রয়েছে তারপরে তো আর এই ভাবনাটা ভাবার মতো কোনো সুযোগ আমার নেই। কিন্তু এই সন্ধেবেলা একা বাড়িতে আমি যার পাল্লায় পড়েছি তার হাত থেকে উদ্ধার পাবো কি করে? এ ভাবনায় আমার বুকটা যেন কেঁপে উঠল। যতই পেছনে পা ফেলতে লাগলাম, বাগানের গাছপাতা আমার হাতে পায়ে এসে লাগলো। তবুও কোনো রকমে দুহাতে সেগুলো ছুঁড়ে দিলাম পেছনের দিকে। বাগানের গাছপাতা হাত দিয়ে সরাতে সরাতে একসময় আর না পেরে ছিটকে উঠলাম মাটি থেকে। তারপরে চিৎকার করতে করতে দৌড়তে লাগলাম সামনের দিকে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! কিন্তু আমি জানি আমার চিৎকার কেউ শুনতে পাবে না। এই বাড়িতে এখন কেউ নেই। বাড়িটা বেশ বড়। দৌড়াতে দৌড়াতে তখন আমি বাগানের একদম পেছনের দিকে এসে পড়েছি। ভয়ের চোটে দিক ভুল করে বাগানে চলে এসেছিলাম। আমি রাস্তার দিকে যদি যেতাম, কেউ না কেউ এই সময় রাস্তা দিয়ে গেলে বা আশেপাশে থাকলে হয়তো আমার চিৎকার শুনতে পেত। এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে কান ফাটানো একটা অদ্ভুত হাসির শব্দে
চারপাশটা ভরে উঠল। এই হাসির শব্দে ওই মেয়েটার হাসির অনেকটা মিল আছে, কিন্তু এই হাসির বীভৎস শব্দ কানের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন দু কানের ভেতর থেকে রক্ত টেনে বাইরে বের করে আনতে চাইছে। আমি প্রাণপণ চেষ্টা করছিলাম। বাগানের গাছপাতা পেরিয়ে পিছনের দিকে ফাঁকা জমিতে এসে পড়লাম। তারপরে দেখতে পেলাম একটু দূরে বড় মালি দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার শরীরে যেন প্রাণ এলো। তাড়াতাড়ি তার কাছে এগিয়ে গিয়ে বললাম, তুমি এসেছো? আমি কত বড় বিপদে পড়েছি তুমি ধারণাও করতে পারবে না। এই বাড়িতে কেউ একটা আছে জানো। সে বড় মালি এগিয়ে এসে আমার একটা হাত ধরল। তারপর তার হাতের টানে আমি আস্তে আস্তে এগোতে লাগলাম সামনের দিকে। আমার মাথা যেন ঝিমঝিম করছিল, গোটা শরীর মাঝে মাঝেই থরথর করে কেঁপে উঠছিল। বড় মালি সেখানে এসে পড়েছিল বলেই আমি বাঁচতে পারলাম। পেছনে তাকিয়ে তাকিয়ে আর কিন্তু দেখতে পেলাম না। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাব এমন সময় মনে পড়লে, আরে বড় মালির তো আজ আসার কথা নয়, তার আসার কথা কাল সকালে। তাছাড়া বড় মালি যদি এখানে এসেও থাকে, সে কি করে জানলো যে আমি এই সময় বাড়ির পেছনে আছি? সবচেয়ে বড় কথাটা মনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার হাত ধরে বড় মালি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সেও হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়ল। আমি কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি বড় মালি হতে পারো না। তুমি কে? আধো অন্ধকারের মধ্যে চাঁদের অল্প আলো ততক্ষণে এসে পড়েছে চোখে। সেই আলোতে অস্পষ্ট ভাবে দেখতে পেলাম বড় মালিকে। কি বলছিস তুই এসব? আরে আরে আমি বড় মালি। আরে তুই আমায় চিনতে পারছিস না? এই ছিল তোর মনে? তোর জন্যে আমি এত কিছু করলাম, আর এখন তুই আমাকে চিনতে পারছিস না? যদি তুমি বড় মালি হয়ে থাকো তাহলে বলো তো আমার গ্রামের নাম কি? বড় মালি কিন্তু আমার দিকে একভাবে তাকিয়ে রইল। তারপর তার মাথাটা আস্তে আস্তে নিচু হয়ে এলো। তার ডান হাতের সঙ্গে আমার বাঁ হাতটা তখনও ধরা রয়েছে। আমি থরথর করে কেঁপে চলেছি। কোথা থেকে যেন ঠান্ডা বাতাস এসে আমার গোটা শরীর হিম করে দিচ্ছিল। আমার এক পাশে অন্ধকার বাড়িটা রয়েছে, অন্য পাশে বাগান, আর আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে বড় মালি। কিন্তু ওটা যে বড় মালি নয় তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। এতক্ষণ পর বুঝতে পারলাম তার হাতটাও কেমন যেন ঠান্ডা। তার হাতটা সরাবার চেষ্টা করলাম। আমায় ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমায়। ঠিক তখনই আমার পেছনের দিক থেকে সেই মেয়েটার হাসির শব্দ ভেসে এলো, আর তার সঙ্গে সঙ্গে আমি সামনে তাকিয়ে দেখলাম কোথায় বড় মালি, কোথায় কি? আমি দাঁড়িয়ে রয়েছি সেই ঝরা আম গাছের কাছে। বাঁশের মাচা আমার থেকে মাত্র কয়েক হাত দূরে। বাঁশের মাচার উপর বসে পা দুলিয়ে চলেছে সেই বীভৎস মেয়েটা। তারপরে কি হয়েছিল ঠিক মনে নেই। আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলাম, এটুকু মনে আছে। বাড়ির মালিক আর কাজের লোকেরা আমায় খুঁজে বার করেছিল বাগানের মধ্যে থেকে। তখন নাকি আমার ধুম জ্বর ছিল। সে জ্বর ছিল টানা 2 দিন। জ্বর কমতেই সমস্ত কথাটা আমি জানতে পেরেছিলাম। বাড়িটা আগে যাদের ছিল তাদের একটা মেয়ে ছিল। সেই মেয়েটা ওই গাছের কাছে গিয়ে কোনোভাবে মারা যায়। কিভাবে মারা গিয়েছিল সে কথা কেউ জানে না। তারপর থেকে নাকি ওকে মাঝে মাঝে অনেকে দেখতে পেয়েছে, কিন্তু আজ 5 বছর ধরে ওরা ওখানে রয়েছে। তারা সেই মেয়েটাকে কখনো দেখতে পায়নি, কোনো অদ্ভুত কিছু বুঝতেও পারেনি।
তবে আমি কেন দেখতে পেলাম সেটা বুঝতে পারিনি আজও। তারপরেও আপনি ওখানে কাজ করেছিলেন? করেছিলাম, ওই বাড়ির সম্পূর্ণ কাজেই আমরা করেছিলাম, কিন্তু আর কোনো দিন সেই মেয়েটাকে দেখতে পাইনি। অদ্ভুত ব্যাপার এটাতে, ওই ঘটনার পর কোনো দিন তেমন কিছু হয়নি। ব্রজভূষণ কথা শেষ করে কালীনাথের দিকে তাকালো। কালীনাথ বলল, এমনটা হয়, মাঝে মাঝে অতৃপ্ত আত্মা কোনো কারণে নিজের জায়গায় ফিরে আসে। সে ফিরে আসার মধ্যে অনেক কারণ থাকতে পারে। হতে পারে কোনো জায়গায় অশরীরী আত্মা মাঝে মাঝে ফিরে এসেছে, আবার কোনো স্থানে অনেক দিন পর কোনো কারণবশত ফিরে এসেছে। এসব অতি সাধারণ ব্যাপার। আসলে এই সমস্ত কিছু আমাদের চোখে পড়ে না, কিংবা আমরা বুঝতে পারি না। তাই বিনোদ কালীনাথের দিকে তাকিয়েছিল। এবার তার চোখ পড়ল কালীনাথের পিছনের দিকে জানলাটার কাছে। জানলাটা খুলতেই জানলার ওপাশে একটা মুখ উঁকি দিল। অদ্ভুত একটা মুখ, তবে সেটা কোনো স্ত্রীলোকের মুখ নয়, একটা ছেলের মুখ। ছেলেটাকে অল্প অল্প চেনা বলে মনে হলো। কি বিভৎস সেই মুখ! তার দুটো চোখের মণি নেই, সেই জায়গায় দুটো চোখ সাদা। মুখটাও বের হয়ে হাঁ হয়ে রয়েছে। মুখের এক পাশ থেকে লাল গড়িয়ে পড়ছে। জানলার পাল্লার সাথে মুখটা ঠেকিয়ে সে ভিতরের দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল বিনোদ, ওটা কে ঠাকুরমশাই? ঠাকুরমশাই, জানলায় ওটা কে? বিনোদের চিৎকারে ব্রজভূষণ, উপেন দুজনেই জানলার দিকে তাকালো। কালীনাথ জানলার উল্টো দিকেই বসেছিল, তাই সে মাথাটা ঘুরে পিছনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বলে উঠল, রতন, তুই এখানে কি করছিস? বাইরে থেকে অদ্ভুতভাবে হেসে উঠল কেউ যেন। একসাথে একটা পুরুষ আর একটা নারী গলায় মিশ্রিত ভাবে কেউ যেন বলল, কোথায় রতন? রতন তো ঘাড় ভেঙে পড়ে আছে ওই ডোবার কাছে। কালীনাথ, তোকে আমি ছাড়বো না। কালীনাথ উঠে জানলাটা এক ধাক্কায় বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে বাইরে থেকে সেই দুটো গলা মিশ্রিত হাসির শব্দ শোনা গেল। আবার যেন কেউ বলে উঠল, আমি আবার আসবো কালীনাথ, আমি আবার আসবো। উপেন এতক্ষণ পরে যেন বেশ ভয় পেয়েছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই, আজ রাত শেষ হলেই বিপদ কেটে যাবে তো? কালীনাথ কোনো কথা বলল না, চুপ করে তাকিয়ে রইল দরজাটার দিকে। আর ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো ঘরের ভেতর। ব্রজভূষণ বলে উঠল, এসব কি হলো বলুন তো ঠাকুর মশাই? রতন মানে আমাদের রতন কুমার? বিনোদ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কালীনাথের দিকে। কালীনাথের চোখের দৃষ্টিতে যেন কি একটা ছিল। ঘরের হ্যারিকেনের আলোটা অল্প বাড়িয়ে দিয়ে কালীনাথ সামনের দিকে তাকিয়ে বলল, আজকের রাত কেটে যাবে, কিন্তু নিশিকান্তপুরের মাথায় একটা বিপদ থেকেই যাবে, বুঝলে? আমাদের একটু সাবধানে থাকতে হবে। যা বলি শোনো। ওরা তিনজন আরেকটু সামনে এগিয়ে এলো। কালীনাথ কি যেন বলতে শুরু করলো ওদের, কিন্তু কালীনাথের বাড়ির আশেপাশে ঘুরতে থাকা রতন কিংবা রতনের শরীর যাই হোক না কেন, সে অপেক্ষা করতে লাগলো কোনো একটা কিছু ঘটানোর জন্য। আর ঠিক তখনই
দূর থেকে তাল গাছের মাথায় শকুনটা ডেকে উঠল একবার। শুনছিলেন বিভা ক্যাফে নিবেদিত আজকের গল্প সুকান্ত দাসের কলমে কালীনাথ। গল্প পাঠ এবং বিশেষ কয়েকটি চরিত্রে কৌশিক, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন উপেন, শুভদীপ্ত, ব্রজভূষণ, হ্যাপি, বিনোদ, বাল্মীকি। কালীনাথ ঠাকুরমশাইয়ের চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, শুভঙ্কর চরিত্রে অভিষেক, বিনোদ মূর্তি একজন লোক ও বড়মালির চরিত্রে লিও, দ্বিতীয় লোক এবং দারোয়ানের চরিত্রে মলয়, মেয়ের চরিত্রে অনন্যা, রতনের চরিত্রে অভিষেক এবং অনন্যা। পরিচালনায় টিম বিভা ক্যাফে, পরিবেশনা ও প্রযোজনায় বিভা পাবলিকেশন, সাউন্ড এফেক্টস শ্যাডো। তাহলে গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানান, এবং অবশ্যই যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি, প্লিজ ডু সাবস্ক্রাইব। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব শীঘ্রই। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।